রাগান্বিত যুবক রঞ্জন দত্ত তার ভবিষ্যৎ জীবনকে কিভাবে একত্রিত করবে তার কোনো ধারণা নেই। থিয়েটারের প্রতি অনুরাগী, কিন্তু তার প্রযোজনা কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। থিয়েটারের গ্রুপের সদস্যদের সাথে একটা বড় ঝামেলাও হয়েছে। রঞ্জন কমিউনিস্টদের ঘৃণা করে এবং ব্যক্তিগত স্বাধীনতাবোধকে সবার উপরে স্থান দেয়। রঞ্জন থিয়েটারের শিক্ষক হতে বার্লিন চলে যেতে চায়। কলকাতা তার একদমই ভালো লাগে না। তার মনের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে কুণাল সেনের সঙ্গে তার দেখা হয়। একজন চলচ্চিত্র নির্মাতা, একজন মার্ক্সবাদী, একজন বিশিষ্ট বুদ্ধিজীবী এই কুণাল সেন। তিনি রঞ্জনের যন্ত্রণাকে অনেকটাই কম করেন। এই সিনেমাটি আসলে 80-এর দশকের গোড়ার দিকের মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তের বাস্তব জীবনের পরিচয়ের একটি কোলাজ। তো নমস্কার বন্ধুরা, আমি ডলি আর তোমরা দেখছো আমার চ্যানেল ফিল্ম স্যার। আজ আমি পরিচালক অঞ্জন দত্তের চালচিত্র এখন সিনেমাটিকে শর্টলি এক্সপ্লেন করব। তোমরা সিনেমাটি পুরোপুরি দেখো, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। রঞ্জন এসেছে বিখ্যাত পরিচালক কুণাল সেনের একটা ইন্টারভিউ নিতে। আসলে রঞ্জন একটা বই লিখছে এই কলকাতা আর নতুন বছরকে নিয়ে। রঞ্জন জানতে চায় কুণাল সেনের চোখে এই কলকাতা শহরটা কেমন। রঞ্জন বলল এই লেখাটার জন্য ও কলকাতার অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছে, যেমন দোকানদার, অফিস চলতি মানুষ, রিক্সাওয়ালা, ট্যাক্সি ড্রাইভার, এছাড়াও থিয়েটার করে এমন অনেক মানুষের সঙ্গেও ও কথা বলেছে। রঞ্জন বলল ও কুণাল সেনের ক্যালকাটা 71 সিনেমাটা দেখেছে। কুণাল সেন বললেন উনি কলকাতাকে ঘৃণা করেন, উনি কলকাতাকে ভালোবাসেন। কলকাতা নিয়ে এক্সাইটেড আবার ডিসঅ্যাপয়েন্টেডও। কলকাতা হলো ওনার এলডোরাডো। 1 বছর পর রঞ্জনের লেখা বইটা বেরোলো, অ্যালিয়েন্স ফ্রোজেস দু বেঙ্গল। এর 1 বছর পর রঞ্জন একটা নাটকের দল তৈরি করেছে, কিন্তু দলের কারো কাজ ওর পছন্দ হচ্ছে না, লেখা পছন্দ হচ্ছে না, দলের কারোর সাথে মতের মিলও হচ্ছে না। বেসিক্যালি রঞ্জন দত্ত দার্জিলিং এর, কলকাতা এবং এখানকার বাঙালি কমিউনিস্টদের একদম পছন্দ করে না, আর দলের বেশিরভাগ ছেলেই কমিউনিস্ট। স্টেজে নাটকটা ঠিকঠাক পরিবেশন করতে না পারায় দর্শকদের সাথে রঞ্জনের একটু কথা কাটাকাটিও হয়ে গেল। ফলে এটা দাঁড়ালো যে ম্যাক্স মুলার বলে দিয়েছে একাডেমি অফ ফাইন আর্টস আর রঞ্জনদের স্টেজ ভাড়া দেবে না। রেগে মেগে বাড়িতে বসে আছে রঞ্জন। ওর স্ত্রীকেও খবরটা জানালো। তখন রঞ্জনের বাবা বললেন অরণি ঘোষ ফোন করেছিলেন, ডিরেক্টর কুণাল সেন রঞ্জনের সাথে কথা বলতে চান। রঞ্জন ফোন ব্যাক করলে কুণালবাবু বললেন যে উনি রঞ্জনদের নাটকটা দেখতে যাবেন। রঞ্জনরা যখন মারা স্বাদ নাটকটা নিয়ে ব্যস্ত, তখন কুণালবাবু যে কখন এসে উপস্থিত হয়ে সমস্ত নাটকটা দেখে ফেলেছেন রঞ্জন জানেও না। কুণালবাবু হাততালি দিয়ে বললেন দারুণ হয়েছে, খুব ভালো করেছো তোমরা। এবার কুণালবাবু রঞ্জনকে বেলতলা রোডে ওনার বাড়ি নিয়ে যাবার সময় জিজ্ঞেস করলেন আমার সিনেমায় পাঠ করবে? রঞ্জন নির্বিকার হয়ে উত্তর দিল হ্যাঁ, কেন করব না। বাড়িতে নিয়ে গিয়ে কাউকে কিছু না বলে, এমনকি রঞ্জনকেও কিছু জিজ্ঞেস না করে তার চুলগুলো কেটে ফেললেন তিনি। রঞ্জন কিছু বলতেও পারছে না, এত বড় একজন পরিচালক। চোখ দিয়ে তার টপ টপ করে জল পড়ছে। কুণালবাবুর স্ত্রী মিতা চা দিতে এসে বলল কাল তো রঞ্জনের নাটক ছিল আর তুমি দুম করে ওর চুলগুলো কেটে দিলে। কুণালবাবু বললেন একদম ভুলে গেছিলাম, ও কিছু হবে না, দেখতে রঞ্জনকে দারুণ লাগছে, আর ওকে একটা পাজামা পাঞ্জাবি পরিয়ে একটা ছবি নিয়ে নাও তো। আসলে কুণাল সেন এরকমই একজন খামখেয়ালি পরিচালক। যখন তার মাথায় যা চিন্তা আসে তিনি সেটা করিয়ে নেন। কোনো স্ক্রিপ্ট রাইটিং নেই, রিহার্সেল নেই। এই যেমন তিনি রঞ্জনকে বললেন কাল থেকে তুমি দীপু, আমার ছবির চরিত্র। দীপুকে একটা বড় খবর কাগজের এডিটর একটা স্টোরি লিখতে বলেছে। ওটা ঠিকঠাক লিখে দিলে সেই এডিটর তাকে ওই খবরের কাগজের চ্যানেলে একটা চাকরি দেবে। দীপু ওই স্টোরিটা খুঁজছে রাস্তাঘাটে, বাড়িতে। তো দীপু একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে, তাই রঞ্জনের চুল টুল কাটিয়ে তেল টেল মাখিয়ে দেখে নিয়ে এলেন কুণালবাবু। কুণালবাবু বললেন রঞ্জনকে উনি 5,000 টাকা দেবেন, একটা চিঠি সই করবে যখন তখন 1,000, আর বাকিটা শুটিং শেষ হবার পর। মিতা দেবী রঞ্জনের মায়ের পাঠটা করবেন। ওদের কাছে গিয়ে রঞ্জন কুণালবাবুর ওপর বেজায় ক্ষেপে আছে দেখা গেল। বন্ধুটি বলল উনি যে সে মানুষ নন, উনি বিখ্যাত পরিচালক, তার উপর তোকে আবার লিড রোল দিয়েছেন। রঞ্জন এই কলকাতায় থাকতে চায় না, থিয়েটারে শিক্ষকতার জব নিয়ে ও জার্মানি চলে যেতে চায়, তার জন্য অনেক কথাবার্তাও চলছে। আজ কুণালবাবুর ছবির সিনের প্রথম শ্যুট চলছে। তিনি রঞ্জনকে বোঝালেন শ্যামবাজারের দিক থেকে একটা ট্রাম আসবে, গেটে সুমন্ত থাকবে। সুমন্ত হলো কুণালবাবুর অ্যাসিস্ট্যান্ট। সেটাই উঠে গিয়ে বাঁ দিকে সেকেন্ড রোতে রঞ্জনকে বসতে হবে। রঞ্জন জিজ্ঞেস করলো কোনো ডায়লগ?
কুণালবাবু বললেন, না না, ওসব দরকার নেই। উনি যা যা করতে বলবেন রঞ্জনকে তাই করে দিতে হবে। রঞ্জন ভাবলো, আজব তো, সিনেমার শুটিং চলছে অথচ কোনো ডায়লগ নেই। যাই হোক, কথা মতো রঞ্জন তাই করে দিল। কুণালবাবু শুট করছে ট্রামের ভিতর। একটা ধর্মতলার টিকিট কাটলো রঞ্জন। ওপাশ থেকে কুণালবাবু বললেন, টিকিটটা মুখে ভরে দাও, চুইনগামের মতো চেবাও, তারপর গিলে ফেলো। তাই করলো রঞ্জন। শট শেষ হলে কুণালবাবু পিঠ থাপড়া দিয়ে বললেন, দারুণ হয়েছে, এবার টিকিটটা মুখ থেকে ফেলে দাও। রঞ্জন বলল, কিন্তু ওটা তো আমি গিলে ফেলেছি। আসলে টিকিটটা গেলার অভিনয় করতে বলা হয়েছিল, আর রঞ্জন সত্যি সত্যি সেটা গিলে দিয়েছে। এর কিছুক্ষণ পর ফটোগ্রাফার মাধবন কুণালবাবুকে বলল, ওয়েদার ভালো আছে, ট্যাক্সি ড্রাইভারের সিনটা শুট করে নি। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে কুণালবাবু বললেন, ওর পাঞ্জাবি পাজামাটা গাড়িতেই আছে না, রঞ্জনকে পরিয়ে দাও। রঞ্জনকে গাড়ি থেকে নামিয়ে বললেন, এবার ট্যাক্সি সিকোয়েন্সটা করে নি চল। একটু বুঝিয়ে দেওয়ার জন্য বললেন, তুমি একটা ট্যাক্সিকে ডাকতে ডাকতে যাবে, আর মাধবন তোমাকে ফলো করবে। শটটা নেওয়া হলো। এবার বাড়িতে এলে প্রোডাকশন ম্যানেজার বিপুলবাবু কুণালবাবুকে খুব বকা দিলেন। নতুন ছেলে, এমনি হুটহাট যখন তখন যেখানে সেখানে শুট করার জন্য। একসাথে খেতে বসেছিলেন কুণাল সেন আর রঞ্জন। বিপুলবাবু কুণাল সেনকে প্রেশারের ওষুধ খেয়েছে কিনা জানতে চেয়ে দেখলেন কুণালবাবু যথারীতি ওষুধ খেতে ভুলে গেছেন। এবার বিপুলবাবু জোর করে ওষুধটা খাইয়ে দিলেন। এই প্রোডাকশন ম্যানেজার বিপুলবাবু কিন্তু খুব দেখভাল করে পুরো ইউনিটটা, কে কি খেয়েছে, কে খায়নি, কখন কার খাবার কোথায় পৌঁছাতে হবে, সবকিছু। গাড়িতে যেতে যেতে কুণালবাবু রঞ্জনকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? রঞ্জন বলল, ভালো। কুণালবাবু বললেন, তাহলে তুমি এমন মনমরা হয়ে বসে থাকো কেন? এত ভালোভাবে অভিনয়টা করে দিচ্ছ, একটুও ক্যামেরাকে পরোয়া করছো না। রঞ্জন বলল, কিন্তু আমি স্ক্রিপ্টটা জানি না, জানলে আরো বেটার হতো। এই বাড়ির উঠোনে এই শ্যাওলা নিয়ে ঝামেলা, রাগের মাথায় সবাই উঠোনটা পরিষ্কার করে দিল। দীপুর সেটার মধ্যে একটা গল্প খুঁজে পাওয়া, এরপর ওই কয়লা চুরি বা ফুটপাতের জ্যোতিষী, পরপর কিভাবে সব আসবে, মানে দীপুর ক্যারেক্টারের গ্র্যাজুয়াল রিয়েলাইজেশনের গ্রাফটা একটু বুঝতে পারলে ভালো হতো। কুণালবাবু বললেন, ওসব কিচ্ছু লাগবে না, সব এলোপাথারি হবে, এই শহরটার মতো। রঞ্জনের কলকাতা কেমন লাগে জিজ্ঞেস করলে ও বলল, একদম ভালো লাগে না, এখানে খুব গরম, নোংরা, পলিউশন, সবাই খুব স্বার্থপর, কেউ কারোর কথা ভাবে না, নতুন কিছু মানতে চায় না। কুণালবাবু বললেন, উনি যখন প্রথম এই শহরে আসেন তখন তারও এই কলকাতাকে একদম ভালো লাগতো না। তারপর আস্তে আস্তে উনি কলকাতাকে ভালোবেসে ফেললেন। এরপর কলকাতার কত বদল হলো, গাড়ি ঘোড়ার রং পাল্টালো, কিছু বড় বড় বাড়ি হলো, রাস্তাঘাটের নাম পাল্টালো, গভর্নমেন্ট পাল্টালো। তখন ন্যাশনাল লাইব্রেরিকে ইম্পেরিয়াল লাইব্রেরি বলা হতো, কিন্তু এই লাইব্রেরির বইগুলো কি পাল্টেছে? কলকাতায় ক্যাওয়েসের মজাটা কি পাল্টেছে? এরপরের সিন ছিল রঞ্জনকে একটা ব্যস্ত রোডকে তাড়াতাড়ি ক্রস করতে হবে। সেই সিনটা রঞ্জন একটু ধীরে, মানে গাড়িগুলো দেখাশুনো করে রোডটা ক্রস করলো। ভিডিওগ্রাফার মাধবন বলল, ঠিকই আছে শটটা, কিন্তু কুণালবাবুর মনটা খচখচ করছে। উনি রঞ্জনকে বোকা দিয়ে বললেন, এরকম ক্যাবলার মতো রাস্তা পার করো কেন? রঞ্জন মাথা নিচু করে বকা খেতে খেতে কুণালবাবুর বাড়ি গেলেন। মিতা দেবী রঞ্জনকে বললেন, আজ সেখানেই খেয়ে যেতে। রঞ্জন বলল, আপনি তো দারুণ অভিনয় করেন। মিতা দেবী বললেন, তুমিও করো, তোমার কুণালদা যতই বকুন উনি সর্বক্ষণ তোমার প্রশংসা করেন। ড্রয়িং রুমে বুক সেলফের কাছে দাঁড়িয়ে একটা বই পড়ছিল রঞ্জন। কুণালবাবু দেখে সেই বইটাতে একটি সাইন করে তাকে গিফট করে দিলেন। তখন শিলা বলে একটি মেয়ে এলো। এই মেয়েটি কুণালবাবুর আগের 2-3টি ছবিতে লিড রোল করেছে, কিন্তু এই ছবিতে তাকে একটা ছোট্ট রোল দিয়েছেন কুণালবাবু, আর শিলা হাসি মুখে সেটা করছে। এটা দেখেও রঞ্জনের অবাক লাগলো। কুণালবাবু রঞ্জনকে জিজ্ঞেস করলেন, সে তার অন্য কোনো ছবিতে ভিড়ের মধ্যে একটা ছোট্ট সিকোয়েন্স করবে কিনা। রঞ্জন ঘাড় নেড়ে বলল, না। রঞ্জন বলল, ও জার্মানি চলে যাবে, কলকাতা ওর একদম ভালো লাগে না। রাত্রে বাড়ি ফিরে রঞ্জন দেখলো ওর স্ত্রী নন্দা ওর জন্য জেগে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। এরপর 2-3টে শুট হয়ে গেল। গাড়িতে চুপ করে বসেছিল রঞ্জন। কুণালবাবু বললেন, কি হলো? রঞ্জন বলল, জ্যোতিষীর সিনটা, তারপর ফাইনাল ক্লাইম্যাক্স, সেগুলো নিয়ে ভাবছি। কুণালবাবু বললেন, অত ভাববার কিছু নেই, যেটা তিনি করতে বলবেন করে দিতে হবে। যেমন নিজে তিনি কোনো কিছুই ভাবেন না, উনি এনজয় করেন এই শহরের মজা। দীপু গল্প খুঁজছে, এই খোঁজার মজা। যেদিন খোঁজা বন্ধ হয়ে যাবে সেদিন সব শেষ। এবার রাত্রে একটা শট নেবার জন্য সবাই জেগে আছে। মিতা দেবী রঞ্জনের সাথে তার জীবন, কিভাবে কুণালবাবুর সাথে তার বিয়ে হয়েছিল
সেই সমস্ত গল্প করছিলেন। ওদিকে রঞ্জনের চোখ তখন ঘুমে জড়িয়ে আসছে। মিতা দেবী তাকে একটু ঘুমিয়ে নিতে বললেন। ঘুমিয়েও পড়ল রঞ্জন। মাঝখানে ঘুম থেকে তুলে শট নেওয়ালেন কুণালবাবু। রঞ্জনের নাটকের দলের সবাই একটু আড্ডা দিচ্ছিল। একজন বলল, সিনেমা এত ভালো একটা চান্স পেলি, তাও সব ছেড়ে ছুড়ে জার্মানি চলে যাবি কেন? রঞ্জন বলল, এই একটা ফিল্ম দিয়ে কিচ্ছু হবে না, এইসব ফিল্ম এখানে চলে না, কেউ দেখে না, আর কুণাল সেন তো তাকে বারবার সারা জীবন কাজ দিয়ে যাবে না। ওদের মধ্যে একজন বলল, যে যাই বলুক কুণাল সেন কিন্তু দি গ্রেট ফিল্ম মেকার নন, উনি অনেক উল্টোপাল্টা কথা বলেন, উনি খুব সুবিধাবাদী। কুণাল সেনের বিরুদ্ধে এসব কথা শুনে রেগে গিয়ে রঞ্জন তার নিজের নাটকের দলের একটি ছেলের গায়ে হাত দিয়ে দিল। সুদীপ বলল, আসলে রঞ্জন নাটক করতে আর চায় না, এবারও জার্মানি পালাবে, তাই এরকম ব্যবহার করছে। দলের ছেলের গায়ে হাত তোলার জন্য অনেক কথা শুনতে হলো রঞ্জনকে, আর নাটকের দলটাও ভেঙে গেল। রাগে রঞ্জন তার গিটারটা কাছাড়ে ভেঙে ফেলল। এবার কয়লা চুরির শটটা নেওয়া হলে মাধবন তাকে হোটেলে ডেকে পাঠালো। মাধবন বলল, আমি রোজ তোমাকে ক্যামেরাতে দেখি, আমার আর কুণালদার এই কলকাতাকে খুব ভাল লাগে, তুমি খুব চালাক, ক্যামেরার সামনে কুণালদাকে ইমপ্রেস করো, আমরা সবাই এখানে কাজ করি, একটু হাম্বল হতে শিখো। একদিন চা খেতে খেতে কুণাল সেন বললেন তার জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি বললেন, তখন তিনি কানপুরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এই রঞ্জনের বয়সী ছিলেন তখন। তার একটা সাইকেল ছিল, সেটাতে করে প্রতিদিন যেতেন আর ফিরে আসতেন। এভাবে করতে করতে উনি ফেড আপ হয়ে গিয়েছিলেন। এরপর একদিন হোটেলে ফিরে আসেন। সেখানে একটা আয়নার সামনে নিজেকে সম্পূর্ণ উলঙ্গ করে দেখলেন। তার মনে পড়ল মারার স্বাদ নাটকের কয়েকটা লাইন। নিজেকে নিজের চুল ধরে হেঁচড়ে টেনে দাঁড় করানো, নিজেকে নিজের উলট পালট করে ঝাঁকানো, তারপর পৃথিবীটাকে একটা তরতাজা দৃষ্টিতে দেখা। আর তখন তিনি ডিসাইড করলেন যে চাকরি তিনি আর করবেন না, তিনি সিনেমা বানাবেন। ফিরে এলেন কলকাতায়। এবার ফুটপাতের জ্যোতিষীর শটটা নেওয়া হলে সকলে লাঞ্চ করতে বসলেন। সমস্ত টিমের খাওয়া দাওয়া দেখাশোনা করছে কুণালবাবুর প্রোডাকশন ম্যানেজার বিপুল বাবু, আর খাওয়া দাওয়ার সমস্ত খরচ কুণাল সেনের। ওনার একটা ছবির জন্য কত গরিব দুঃখী মানুষ একটু ভালো মন্দ খেতে পায়। জ্যোতিষীর পাঠটা যিনি করলেন তিনি তো এসেছেন মুর্শিদাবাদ থেকে, এই একটা ছোট্ট রোলের জন্য। কুণাল সেনের প্রতি মানুষের এই ভালোবাসা, এই কৃতজ্ঞতা বোধ রঞ্জনের খুব ভালো লাগলো। ওদের সাথেই খেতে বসলো রঞ্জন। খাওয়া দাওয়া হলে রঞ্জন কুণালবাবুর কাছে গিয়ে বসলে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে। রঞ্জন মন খারাপ করে বলল, আমার নাটকের দলটা ভেঙে গেছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার একটা ছেলে আছে, আমার স্ত্রী প্রচুর পরিশ্রম করছে, বাড়ির সমস্ত খরচা ওই দেয়, আমি কিছুই করতে পারছি না। আমি অন্যরকম কিছু করতে চাই, কিন্তু কলকাতা সেটা বোঝে না, স্পেশালি কমিউনিস্টরা। এবার কয়লার উনুন ধরানোর আর সেটা নিয়ে রোজ ঝামেলার সিনটা শুট করা হয়ে গেল। দুর্দান্ত অভিনয় করলো রঞ্জন আর মিতা দেবী। নন্দা একটা চিঠি রঞ্জনকে দিয়ে বলল, ম্যাক্স ফুলার থেকে রোল্যান্ড হফনার এই চিঠিটা পাঠিয়েছেন। রঞ্জন পড়ে দেখলো তিনি বলেছেন, আমি কলকাতা ছাড়ছি, আমার 10 বছর এখানে কমপ্লিট হয়ে গেছে, আমার এখানে থাকার আরো ইচ্ছে ছিল, কিন্তু আমি থাকতে পারলাম না। আমি জানি কুণাল সেনের সাথে তুমি শুটিংয়ে ব্যস্ত, বার্লিনে আমি তোমার জব দেখে রেখেছি, পরের বছর কোনো একটা সময়ে তোমার সাথে দেখা হবে, কোনো চিন্তা করো না, তুমি অবশ্যই পরের বছর বার্লিন আসছো। কুণাল সেন রঞ্জনকে বললেন, কাল এডিটরের সাথে তোমার সিনটা হচ্ছে। দীপু তার স্টোরিটা খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। উনুন উনুন নিয়ে স্টোরিটা লিখে ফেলেছে দীপু, আর এটাই প্রবলেম, এডিটর ওই উনুনের ধোঁয়ার ব্যাপারটাকে একদম মেনে নিতে পারছেন না, ওটা বাদ দিতে বলছেন। দীপু ধন্দে পড়ে যাচ্ছে। তার বাড়ি, তার পাড়া, গোটা নিম্নবিত্ত পরিবার যারা কয়লার উনুন ব্যবহার করে, তাদের হয়ে এডিটরের সাথে কথা বলতে বলতে দীপু একটু এক্সাইটেড হয়ে পড়েছে। এডিটর সেই সময় দীপুকে প্রশ্ন করছে, তুমি কি কমিউনিস্ট? চাকরিটা দীপুর দরকার একটু ভালোভাবে বাঁচার জন্য। এবার কি করবে দীপু? যেহেতু ও কমিউনিস্ট নয়, সে কি এডিটরের কথাটা মেনে নেবে, নাকি দীপু তার পাড়া, তার পরিবেশ, সাধারণ মানুষ যারা কয়লার উনুন ব্যবহার করে তাদের সপক্ষে দাঁড়াবে? কুণালবাবু বললেন, এটা খুব ক্রুশিয়াল সিন, কিন্তু ভালোভাবে করে দিতে হবে। এই প্রথম 100টা টাকা কুণালবাবু রঞ্জনের হাতে দিলেন। সারা রাত ধরে রঞ্জন এই সিনটাকে রিহার্সাল করলো। পরদিন সকালে শুটিং করতে গিয়ে সঠিক শটটা আর দিতে পারছিল না রঞ্জন। ওকে কুণালবাবু আলাদা করে বোঝালেন, বললেন, তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে।
এবার দুর্দান্তভাবে শটটা দিয়ে দিল রঞ্জন। এবার গাড়ির স্পিড মেনটেন করে একটা শট ছিল যে দীপু কম্প্রোমাইজ করে চাকরিটাই নিয়েছে। দীপুর পাড়া প্রতিবেশী যারা কয়লার উনুনে রান্না করে তাদের সবাইকে বিট্রে করে দিয়েছে দীপু। দীপু হেরে গেল। একটা মানসিক কষ্ট নিয়ে দীপু রাস্তায় হাঁটছে, এটাই শুটিং করতে হবে। কিন্তু শুটিংটা করতে করতে কেঁদে ফেলছিল রঞ্জন। তাই কাট করে দিয়ে কুণালবাবু বললেন, তুমি কাঁদছো কেন? তোমাকে কাঁদতে তো বলা হয়নি। দীপু কম্প্রোমাইজটা করেছে কারণ তার চাকরি চাই, তাই বলে ও কাঁদবে? আর দীপু তো কমিউনিস্ট নয়। ভিডিওগ্রাফার মাধবন বলল, শটটা কিন্তু দারুণ হয়েছে কুণালদা। কিন্তু কুণালবাবুর পছন্দ হয়নি, তাই উনি রিটেক নেবেন। এই শুটিংগুলো, এই ছবির গল্পটা যেন দীপুর নয়, রঞ্জনের নিজের। সম্পূর্ণ ঝাঁকিয়ে দিয়েছে তার জীবনটাকে। সে বুঝতে পারছে না যে ও এখানে থেকে গিয়ে সিনেমা করবে নাকি বার্লিনে গিয়ে জব করবে, কারণ সত্যি তার একটা চাকরির খুব দরকার। শুটিং ওভার হয়ে গেছে, তাই মন খারাপ করে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে রঞ্জন। কুণালবাবু সেখানে গিয়ে বললেন, কি হয়েছে তোমার? এখানে একাই দাঁড়িয়ে আছো? তিনি দেখলেন রঞ্জন কাঁদছে। রঞ্জন বলল, আমি কমিউনিস্ট হতে পারবো না, আপনি আমায় আর কাজ দেবেন? কুণাল সেন বললেন, আমি তোমায় যেদিন ডেকেছিলাম সেদিন কিন্তু তুমি কমিউনিস্ট ছিলে না। কাঁদতে কাঁদতে রঞ্জন বলল, আমি কি করব বুঝতে পারছি না। আমি খারাপ ছবিতে অভিনয় করতে পারবো না, আমি নাটক করতে ভালোবাসি, সেটাও আর পারছি না, কারণ আমি দল চালাতে পারি না। আপনাদের বাড়িটা খুব ভালো, বাড়ির লোকজনরা খুবই ভালো, আমাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু আমি কমিউনিস্টদের একদম পছন্দ করি না। কুণালবাবু বললেন, তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলে ফেলো তো। রঞ্জন দৌড়ে এসে কুণালবাবুকে জড়িয়ে ধরল আর হাউ হাউ করে কাঁদতে লাগলো। বলল, আমার বার্লিন যেতে আর ইচ্ছে করছে না, আমি আপনার সাথেই থেকে যেতে চাই, অ্যাক্টিং না করলেও। কুণাল সেন বললেন, তাহলে বলো তো, কলকাতা এবার কেমন লাগছে? তোমার শহর কেমন লাগছে? রঞ্জন বলল, দারুণ। তো বন্ধুরা, এভাবেই কুণাল সেনের সঙ্গে রঞ্জন দত্ত আজীবন থেকে গেল এই কলকাতাকে ভালোবেসে। আর আমরা উপহার পেলাম বিখ্যাত পরিচালক রঞ্জন দত্তের অসাধারণ কিছু সিনেমা, যেমন 22শে শ্রাবণ, অবশেষে, প্রতিনিধি, মৃগয়া। তো বন্ধুরা, তোমরা কে কে এই ছবিগুলো দেখেছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।